যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশের পথে খালেদা জিয়া। হিথ্রোতে বিদায় জানালেন তারেক রহমান। ঢাকায় অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি। স্বাস্থ্য খাতের উন্নয়নের সংস্কার কমিশনের এক গুচ্ছ সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। চামড়া শিল্পের সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ চাইলেন খাত সংশ্লিষ্টরা। খাদ্য নিরাপত্তায় কৃষিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ গবেষকদের। এবং গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় বাসন থানায় মামলা, আটক 54। অভিযুক্ত কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে বহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। যুক্তরাজ্যে দীর্ঘ 4 বার চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যেই লন্ডনে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে তাকে বহনকারী বিমান। হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান ছেড়ে তারেক রহমান। এদিকে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সড়কে যানজট সৃষ্টি না করতে দলের শীর্ষ পর্যায় থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 2018 সালে একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন খালেদা জিয়া। করোনা মহামারীর সময় তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয় বিগত সরকার। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে 2টি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত। দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদা জিয়ার হাইকোর্ট ডিভিশন আপিলে খালেদ দিয়েছে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসার পর 25 জানুয়ারি তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে থাকেন। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে 2 পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনভোগান্তি এবং এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বিমানবন্দর থেকে বনানী হয়ে গুলশানে যাওয়ার রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানানোর পরামর্শ দেন তিনি। রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়, ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে যেন সম্বর্ধনা জানাতে চাইবেন। বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং ঢাকা সিটি নেতা কর্মীদের কাছেও আমি আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় বেগম জিয়াকে গুলশানের বাসায় পৌঁছে দেয়া হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার রাজশাহী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান কমিশন প্রধান অধ্যাপক একে আজাদ খান। স্বাস্থ্য খাতে বাজেটের 15% বরাদ্দের সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। এদিকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। এতে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান, জেনেরিক ওষুধের দাম কমানো, রেজিস্টার্ড ডাক্তারের অনুমতি ছাড়া অ্যান্টিবায়োটিক কেনাবেচা বন্ধ এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে দেখা না করা সহ বেশ কিছু সুপারিশ করা হয়। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। আমরা একটা স্বাস্থ্য কমিশন করার কথা বলেছি। হেলথ সার্ভিস আইন করা হচ্ছে, সমস্ত হেলথ ক্যাডার বর্তমানে যে হেলথ ক্যাডারগুলো আছে এগুলোর ব্যাপারে কথা বলেছি। আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কথা বলেছি, ওষুধের মূল্য নির্ধারণ
এবং প্রবেশ অধিকারের জন্য কথা বলেছি, অ্যালাইড হেলথ প্রফেশনাল কাউন্সিল এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইনি কথা বলেছি। স্বাস্থ্য খাতের উন্নয়নের চ্যালেঞ্জ ও নানা বাধা পেরিয়ে কিভাবে কাজ করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানান কমিশন সদস্যরা। দেশের 20% মানুষ যারা অতি দরিদ্র তারা সব ধরনের সেবা বিনামূল্যে পাবেন হাসপাতালে, এবং এর হয়তো 10% সরকারি হাসপাতালে, 10% বেসরকারি হাসপাতালে। বেতন ভাতা আপনারা শুনছেন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে। আজকে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে যে সভা করেছিলাম, তিনি একটা নতুন একটা ধারণা দিয়েছেন যে প্রত্যেকের এনআইডি থাকতে হবে। তাহলে ওই এনআইডি দিয়ে আমরা রোগীকে ট্র্যাক করতে পারবো, তাকে কি ওষুধ দেওয়া হচ্ছে, কোনো বেশি ওষুধ দেওয়া হচ্ছে কিনা, তাকে অতিরিক্ত সেবা দরকার নেই তারপর দেওয়া হচ্ছে কিনা, ওইটা ট্র্যাক করা যাবে। প্রতিবেদন হাতে পেয়ে এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণে জোর দিয়ে তিনি বলেন, এটি ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয়। চিকিৎসকদের যেখানে পোস্টিং সেখানে থাকাটা নিশ্চিত করতে হবে। কাজী পাপ্পু, মোহনার সংবাদ, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার ময়মনসিংহে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, জাতীয় নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের, তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করা জরুরি। ময়মনসিংহের প্রতিনিধি রুবায়েত বাপ্পির সহায়তায় আরও জানাচ্ছেন শ্রেয়া মুন্ডি। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভায় আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন, এখন আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, অন্তত যতদিন আমরা আছি, এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সেই নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। তাতে আমি কেউকে ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না। কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না বলেও জানান সিইসি। যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই জন্য অনেকে আমাদের উপরে একটু মন খারাপ আছে যে আমরা এই যে সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি না বলে অনেকেই আমাদেরকে দায়ী করতে চায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচন কখন হবে সিদ্ধান্ত বাংলাদেশের। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। I hope that Bangladesh will deal with the challenges of the recent period which you have gone through, and these have been very terrible crimes that have been perpetrated, but accountability must be transparent and it also must be fair, and it should respect the rights of every single person for due process. সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার একসঙ্গে কাজ করবে বলে আশা জানান তিনি। Under this interim government, so we think that that is something where a bit of space needs to exist, and this is why when I spoke earlier about the NCC work. শ্রেয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে অন্য মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ডেটাবেস থেকে তথ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছে নির্বাচন কমিশনের এনআইডি উইং। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়ে এনআইডি মহাপরিচালক বলেন, সংশোধন আবেদনের কাজে গতি আনতে জেলা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের ক্ষমতা বাড়ানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে 9 দেশে প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন শুরু হবে বলেও জানান তিনি। এমআর আসাদের প্রতিবেদন। প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে গত সপ্তাহেই সেমিনার করে নির্বাচন কমিশন। প্রক্সি, অনলাইন অথবা পোস্টাল কোন পদ্ধতিতে প্রবাসীরা ভোট দেবেন এ নিয়ে আলোচনা করেন অংশীজনেরা। আলোচনায় গুরুত্ব পায় প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের বিষয়টিও। এনআইডি ডিজি হুমায়ুন কবির জানান, অস্ট্রেলিয়া সহ 8 দেশে চলছে রেজিস্ট্রেশন। আগামী সপ্তাহে শুরু হবে কানাডায়। আগে 7টা দেশ ছিল, অস্ট্রেলিয়া সহ 8টি হয়ে গেছে, আর এখন একটা টিম কানাডাতে কাজ করছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ নাগাদ ওখানেও ভোটার রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তিতে গতি আনতে কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। তো ডাবল এনআইডির ব্যাপারে কমিশনের একেবারে পরিষ্কার সিদ্ধান্ত যে প্রথমটা রেখে দ্বিতীয়টা বাতিল করা। ক্যাটাগরির যে আবেদনগুলো এগুলোর সংখ্যা একটু বেশি থাকাতে আমরা এগুলো জেলা পর্যায়ে আপনারা তাদেরকে বলছি যে তোমরা এগুলো এখন করে দাও। তো এই ক্ষমতা বিষয়টা যেটা ছিল আরইও পর্যায়ে ছিল, জেলা অফিসারদেরকে এই দায়িত্ব দিচ্ছি। এই আবেদনগুলো যাতে দ্রুত আমরা সমাধান করতে পারি সেজন্য আমরা এখানকার অফিসারদের মাঝেও
আমরা একটু ক্ষমতা চেঞ্জ করছি, যাতে করে আরো একটু সহজ হয় জিনিসটা। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগের অগ্রগতি তুলে ধরেন হুমায়ুন কবির। জানান, ডেটাবেজে তথ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছে তার উইং। খুব সম্ভব এই তথ্যটা অন্য একটা মিনিস্ট্রিতে থাকবে, সেখান থেকে আমরা এটা যাচাই করতে পারবো। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের দরকার রোহিঙ্গাদের ভোটার সিস্টেমে প্রবেশে বাধা দেওয়া। তো সেটা আমি যেখান থেকেই তথ্য পাই, আমি ওই ডেটাবেসটা পেলেই আমি খুশি। তবে কোন মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাইয়ের কাজ করা হবে তা জানাননি হুমায়ুন কবির। রোহিঙ্গাদেরকে কোনোভাবেই অথবা বিদেশিদেরকে আমাদের ডেটাবেসে আমরা প্রবেশ করতে দিব না। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সেগুলো আমরা গাজীপুরের জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার অভিযোগে 54 জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আটকের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে ধারণা করছে পুলিশ। এই হামলার জিএমপির বাসন থানায় মামলা হয়েছে। এদিকে এই হামলার ঘটনায় অভিযুক্তদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচি মাত্তেও পিয়ান্তো দোসির সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। জুলাই অভ্যুত্থান বিরোধী শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে বলেও জানান উপদেষ্টা। বৈঠকে নিরাপত্তা, অপরাধ প্রতিরোধ ও বিচারে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এখন যারা এইটা দিয়ে একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরি ছাড় দেওয়া হবে না। কালকে আপনারাই জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি। কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে। এটি ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। ঈদুল আজহার পূর্বে চামড়া শিল্পের সংকট নিরসনে জরুরি সরকারি ও ব্যাংকিং সহায়তার দাবি জানিয়েছে এই খাত সংশ্লিষ্টরা। সোমবার বিকেলে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন নেতারা বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে কথা বলেন। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা রশিদ ভূঁইয়া জানান, এল্ট ব্লিউজি সনদ না থাকায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশের চামড়া কিনছে না, ফলে কম দামে চীনে চামড়া রপ্তানি করতে বাধ্য হচ্ছেন তারা। এই সংকট নিরসনে সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন তারা। ওনারাও দুশ্চিন্তায় আছে, মন্ত্রণালয়গুলোও দুশ্চিন্তায় আছে, কিন্তু বর্তমানে চামড়া পজিশনটা বাইরে সেলসটা খুবই খারাপ। লোন দেওয়ার ব্যাপারে ওনাদের সাথে যেটা আলোচনা হয়েছে, উনি দেখবে বলছে যে উনি সেই জিনিসটা ভালোভাবে নিয়েছে এবং উনি জিনিসটা দেখবে। সামনে আরও জিনিস আছে, এর পরবর্তী টাইমে আরও আলোচনা হবে। শুধু কথার ফুলঝুরি নয়, কৃষি ও কৃষকের জন্য বাস্তবসম্মত ও টেকসই উন্নয়নের দাবি জানিয়েছেন কৃষক প্রতিনিধিরা। আর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণা ও কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিলেন গবেষকরা। এদিকে খাদ্য আমদানি কৃষকের অধিকার হরণ করছে বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। অন্যদিকে আগামী 2-3 মাসের মধ্যেই কৃষি জমি সুরক্ষা আইন করার কথা জানালেন পরিবেশ উপদেষ্টা। সোমবার রাজধানীতে দিনব্যাপী এক সম্মেলনে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতিনিয়তই কমছে কৃষি জমি। গত 35 বছরে গড়ে 5.8% হারে হ্রাস পাচ্ছে চাষযোগ্য জমি। আবার সার ও বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার একদিকে যেমন মাটির উর্বরতা কমছে, অন্যদিকে উৎপাদিত হচ্ছে বিষাক্ত খাবার। এতে প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে উঠে আসে এসব কথা। অনেকে বলেন যে আমরা খাদ্য সম্ভর হয়ে গেছি। এটা কথার কথা, অনেকটা রাজনৈতিক। গত কয়েক মাসের মধ্যে, জানুয়ারি থেকে এপ্রিল, এই কয়েক মাসের মধ্যে যে কয়েকটা খবর পাওয়া গেছে, প্রায় 13 জন কৃষক আত্মহত্যা করেছেন। পেঁয়াজের দাম, আলুর দাম, এই ধরনের চাপের মধ্যে পড়ে তারা আত্মহত্যা করেছে। 20% বেশি লোক খাদ্য নিরাপত্তায় ভুগছে। এতে অংশ নেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সরকারের উপদেষ্টা এবং দেশের বিভিন্ন এলাকার কৃষকরা। লবণ পানির যেসব ঘের অপরিকল্পিতভাবে চিংড়ি ঘেরের কারণে প্রায় 60,000 হেক্টরের মতো কৃষি জমি এই লবণ পানিতে চলে গেছে। কোটি টাকার বালাইনাশক কৃষককে ক্রয় করতে হয়েছে
এর মধ্যে প্রায় 90% বা তার আমাদের আমদানি করে আনতে হয়েছে। নতুন রোগবালাইয়ের কারণে কৃষির ক্ষতি হচ্ছে, অথচ গবেষণায় উদ্ভাবিত জলবায়ু সহনশীল জাত ব্যবহারের প্রতিকূল পরিবেশে 20 থেকে 30% পর্যন্ত আপনাদের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা এতে বলেন, কৃষি জমিতে ইটভাটা স্থাপন বন্ধ ও টপ সয়েল সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। আরেকটা আন্তঃমন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস 2-3 মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বললেন, নিরাপত্তার অজুহাতে খাদ্য আমদানির মাধ্যমে কৃষকের অধিকার হরণ করা হচ্ছে। আমরা মধ্যবিত্ত এবং যারা নাকি শহরে মানুষ, তাদের খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যারা খাদ্য উৎপাদনকারী তাদের অধিকার আমরা হরণ করছি। কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারে প্রাণ প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও জানান উপদেষ্টা। মাছকে রক্ষা করতে হলে আমার সেখানে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতেই হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় এবং বাইতুল মোকাররমে তৃতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তার প্রয়াণ বাংলাদেশের আইন অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি বলে জানালেন রাজনৈতিক ও আইনাঙ্গনের সহকর্মীরা। কাজী পাপুকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী এতে ইমামতি করেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর আইনঙ্গনের সহকর্মীরা তার পেশাগত জীবনের স্মৃতিচারণ করেন। তিনি কখনো আশাহত দেখি নাই, কখনো রেফারেন্স ছাড়া কথা বলবে না। তোমার কাছে যদি দলিল না থাকে তাহলে তুমি অযথা বক্তব্য দিতে যাবে না। তিনি সাহসিকতার সাথে কথা বলতেন, দৃঢ়তার সাথে কথা বলতেন এবং তার এই জিনিসগুলো আদালতকে প্রভাবিত করত। এই সুপ্রিম কোর্ট থেকে একজন প্রতিষ্ঠাতা আইনজীবীদের একটা প্রতিষ্ঠান চলে গেল। ওনার কথায়, কাজে, ইঙ্গিতে যদি কখনো কোনোদিন আপনার মনে ক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে আপনারা মাফ করে দিবেন। এরপর তৃতীয় জানাজার জন্য ব্যারিস্টার রাজ্জাকের মরদেহ নিয়ে আসা হয় বাইতুল মোকাররমে। সেখানে জানাজায় অংশ নেন জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় ব্যারিস্টার রাজ্জাকের অবদানের কথা স্মরণ করেন রাজনৈতিক সহকর্মী ও জামায়াত নেতারা। যেমন শিক্ষা, যেমন এলএম, একদিকে আপনার আইন বিষয়, একদিকে আপনার ইসলামিক জ্ঞান। সামরিক বাহিনীর কাউকে বরখাস্ত করা হলে কোর্টে যাওয়ার অধিকার নেই, কিন্তু আমারটা যেহেতু অবৈধভাবে অন্যায়ভাবে করেছিল, আমার মামলার দায়িত্ব উনি নিয়েছিলেন। ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি তার পুরো জীবনকে কাজে লাগিয়েছেন। ওনার অবদানটি ওনার মৃত্যুর সাথে শেষ হয়ে যাবে না। উনি এমন কিছু অবদান এবং চিন্তা দিয়ে গেছেন যেটি অনাগত সময়ের জন্য মানুষের কল্যাণের জন্য কার্যকর ভূমিকা পালন করবে। পরে পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ আজিমপুর কবরস্থানে শায়িত করা হয়। দেশের প্রাজ্ঞ রাজনীতিবিদ ও আইনজ্ঞ ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর তার অনুরাগীরা বলছেন, তার রেখে যাওয়া আদর্শ এবং আইনঙ্গনে তার কাজকর্ম আগামীর বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালন করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা কমানো হলেও বাজারে এর প্রভাব নেই। এমনকি বিআরসি নির্ধারিত মূল্যে কখনোই সিলিন্ডার বেড়ে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি, তাই আগের দামে চলছে কেনাবেচা। কাজী এহসান বিদ্যুতের প্রতিবেদন। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার কারণে এলপি গ্যাস বিকল্প জ্বালানি হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 10 বছর আগে এলপি গ্যাসের ব্যবহার ছিল মাত্র 1.5 লাখ টন, যা এখন বেড়ে কয়েক গুণ। বর্তমানে দেশের 80%-এরও বেশি এলপি গ্যাসের চাহিদা পূরণ হচ্ছে আমদানির মাধ্যমে। বাকি 20% বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সরবরাহ করে, যদিও তা সচরাচর বাজারে মেলে না। প্রতি মাসেই দেশের এলপি গ্যাসের বাজার দর নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে বাজারে কখনোই সংস্থার বেঁধে দেওয়া দামে পাওয়া যায় না এই জ্বালানি। আমাদের বর্তমানে 1450 টাকা নয়, কতদিন আগে
1550 টাকাও নিছে। সরকার যদি বিবেচনা করে যদি গ্যাসটার রেটটা একটু কমায় দেয় তাহলে দেশের মানুষের জন্য ভালো হয়। চলতি মাসে প্রতি কেজি এলপি গ্যাসের দাম 1 টাকা 56 পয়সা কমিয়ে 12 কেজি সিলিন্ডারের মূল্য 1431 টাকা নির্ধারণ করে বিইআরসি, কিন্তু এর প্রভাব নেই খুচরা বাজারে। আমরা খুচরা পর্যায়ে আমরা কেরিং চার্জ সহ 1450 টাকা নেই। 2021 সালের এপ্রিল থেকে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। কাজী ইহসান বিন্দিদার, মোহনা সংবাদ, ঢাকা। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের ঘণ্টা খানেকের চেষ্টায় রাজধানীর বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় মোট 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা জানায় জীবিত উদ্ধারের মধ্যে 7 জন পুরুষ, 9 জন মহিলা ও 2 জন শিশু রয়েছে। এর আগে সোমবার সন্ধ্যা 7:45টার দিকে ক্যাপিটাল সিরাজ টাওয়ার নামক ভবনটির বেসমেন্টে এই আগুন লাগে। খবর পেয়ে 9টি ফায়ার ফাইটিং ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। এ সময় তাদের সহায়তা করে সেনাবাহিনী। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রী সহ 3 জনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নিজ নামের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে 742 কোটি টাকার সন্দেহজনক লেনদেন করায় নাজমুল হাসানের নামে একটি মামলা দায়ের করেছে দুদক পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া পাপনের সন্তান রুশমিলা রহমান অহনা, রাফসান রহমান, সুরেহা রহমান তন্নির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করেছে বলেও জানান দুদক পরিচালক জনসংযোগ আক্তার হোসেন। 20টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রামের 6ষ্ঠ মহানগর হাকিম SM আলাউদ্দিন। শুনানির সময় চিন্ময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের 25 নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রাজধানী ঢাকার বর্ধিত পল্লবী বাড়ি মালিক সমিতির নবগঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সংগঠনের সভাপতি সানুল হক মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নতুন কমিটির হাত ধরে আগামীতে এলাকার উন্নয়ন সহ সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়। সানাউল হক মজুমদার জানান, বাড়ি মালিক সমিতি কোনো রাজনৈতিক সংগঠন নয়। এলাকার উন্নয়নে এ সংগঠন সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবে। কমিটির সদস্যদের সাথে এ ধরনের কিছু ছবি নিয়ে রাজনৈতিক তকমা লাগানোর পায়তারা করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সম্পৃক্ত ছিলাম না। সম্প্রতি গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 5 জনের সবাই মারা গেছেন। সবশেষ রোববার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যায় 10 বছর বয়সী শিশু তানজিলা। প্রাণ হারানো বাকিরা হলো সীমা, তাসলিমা, পারভিন ও শিশু আয়ান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত 26 এপ্রিল সন্ধ্যায় জয়দেবপুরের মোগলখাল এলাকায় মর্মান্তিক সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 5 সদস্য দগ্ধ হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের ভর্তি করা হয় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সিরাজগঞ্জে অসময়ে যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। গত কয়েকদিনের ভাঙনে সদর উপজেলার ভাটপিয়ারি এলাকায় নদী গর্ভে বিলীন হচ্ছে এলাকার ফসলি জমি। দুশ্চিন্তায় পড়েছে নদী পাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন পুষ্টার জাহান। যমুনা নদীর পূর্ব দিকে 2 কিলোমিটার জুড়ে ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ভাটপিয়ার এলাকায়। ইতোমধ্যে ভাঙনে নদীর পূর্ব পাড়ে জেগে ওঠা চরের প্রায় 100 থেকে 150 বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরীণে থাকা ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি ভাঙন কবলিতদের। সরকারের কাছে দাবি আমাদের দ্রুত নদী বান্ধা দেয়, আমরা জানি বসবাস করে খাইতে পারি, এই ব্যবস্থা করে দেয় নদী। তা না হলে বসে আলি বা নদী আর থাকবে না, সব ভেঙে যাবে। খুব তীব্র আকারে ভাঙন শুরু হয়েছে। আমার
5 বিঘা সম্পত্তি সহ অত্র এলাকার 200 বিঘার সম্পত্তির উপরে নদীর গর্ভে চলে গেছে। ভাটপেরি প্রাইমারি স্কুল আসিল, ওখানে বাড়ি আসিল, ওখান তান ভাঙ্গিয়া আসি আবার এই ভাটপেরি সীমানার ভিতরে আসি। আজ 5 ভাঙ্গা দিছি, 5 ভাঙ্গা দিয়ে এখানে আসি। আগে বাড়ি আসিল আমার ভাটপির, হে বাড়িও যৌবনা চলে গেছে, জমি জমা যা ছিল সব যৌবনা চলে গেছে। এখন আমরা এই বাড়ি জাল্লাতে থাকি, বাড়ি জাল্লা ভাঙ্গিয়া গেলে আমার কোনো হানে থাও নাই। অনেক দূর থেকে আইছি, আসতে আসতে খাসের জমিতে বাড়িঘর করছি। তারপরে আবার চর উঠছিল, সেই চরে আমরা কুশাল বুই টুই গইনা গাছছিলাম, সব ভাঙ্গিয়া চুইরা গেছে। আগে মানুষ চাষাবাদ করতে পারছে, কিন্তু এখন করতে পারে না। পাশেই মাদ্রাসা আছে, স্কুল আছে, মসজিদ আছে, লেখাপড়ার সমস্যা হয়ে যাবে। ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিও টিউব ডাম্পিং করছি, আপনারা জানেন। আরও আমরা ওখানে 2 কোটি টাকা ওই রিপেয়ার করার জন্য, মানে লাঞ্চিং এখন শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা বোর্ডে প্রেরণ করছি। আমরা ওই চাহিদা মোতাবেক যদি চাহিদাটা আমরা পাই, তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙনের কবল হতে রক্ষা পাবে। বর্ষা মৌসুমের আগেই পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই দাবি স্থানীয়দের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। পহেলগামে জঙ্গি হামলার জেরে কাশ্মীর সীমান্তে ব্ল্যাক আউট মহড়া চালিয়েছে ভারত। পাশাপাশি পাকিস্তানে চেনাব নদীর পানির প্রবাহ থামিয়ে দিয়েছে মোদী সরকার। এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হচ্ছে ইসলামাবাদ। এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে দুদেশের দ্বন্দ্ব নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গেল 22 এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় তলানিতে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক। দুদেশের পাল্টাপাল্টি নানা পদক্ষেপে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। রোববার রাতে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাসে আধা ঘন্টার ব্ল্যাকআউট মহড়া চালায় ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধকালীন সময় প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন। এদিকে বাগড়িহার বাঁধের মাধ্যমে পাকিস্তানের চেনাব নদীর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত। জানা গেছে একইভাবে কিষানগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলন নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে নয়াদিল্লি। এইসবের মধ্যে এবার 120 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ফাতা সিরিজের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সোমবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষার বিষয় নিশ্চিত করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR। ভারতের এসব কর্মকাণ্ডকে আগ্রাসী আখ্যা দিয়ে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলতে যাচ্ছে পাকিস্তান। জরুরি বৈঠক আয়োজনের নির্দেশ পেয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সামরিক উস্কানি, হামলার পর বক্তব্য ও সিন্ধু চুক্তি লঙ্ঘনের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। ওদিকে ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। সোমবার পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। এর 2 দিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গেও কথা বলেন তিনি। আলাপকালে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ মেটানোর আহ্বান জানান ল্যাভরভ। পহেলগামে জঙ্গি হামলার ইস্যুতে দুই দেশের চলমান উত্তেজনার কারণে মালয়েশিয়ায় সরকারি সফর বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। আগামী মাসে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। সফরে 2টি টেস্টের পর 3টি করে ওয়ানডে ও T20 খেলবে দুদল। আসন্ন সিরিজের সময় সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী 13 জুন শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ দল। 17 জুন শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর কলম্বোতে 25 জুন মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এ সিরিজের গুরুত্ব আলাদা। টেস্ট সিরিজের পর কলম্বোতে হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 2, 5 ও 8 জুলাই হবে ম্যাচ। সব ম্যাচই দিবারাত্রির। আইসিসির বাৎসরিক র্যাঙ্কিংয়ের হালনাগাদে দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গেছে তারা। এক ধাপে পিছিয়ে এখন 10 নম্বরে আছে টাইগাররা। সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা র্যাঙ্কিংয়ে হালনাগাদ প্রকাশ করেছে। এতে ওয়ানডেতে 4 রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। 76 পয়েন্ট নিয়ে 10ম স্থানে আছে শান্তর দল। টেস্ট ও T20-তে আগের মতোই 9ম স্থানে আছে বাংলাদেশ। টেস্টে তাদের রেটিং পয়েন্ট 62 আর T20-তে 225। র্যাঙ্কিংয়ে হালনাগাদে 2024 সালের মে মাস থেকে দলগুলির পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের 2 বছরের পারফরমেন্স বিবেচনায় এসেছে শতকরা 50 ভাগ করে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো।
যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশের পথে খালেদা জিয়া। হিথ্রোতে বিদায় জানালেন তারেক রহমান। ঢাকায় অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি। স্বাস্থ্য খাতের উন্নয়নে সংস্কার কমিশনের একগুচ্ছ সুপারিশ, দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টা। চামড়া শিল্পের সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ চাইলেন খাত সংশ্লিষ্টরা। খাদ্য নিরাপত্তার কৃষিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ গবেষকদের। এবং গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় বাসন থানায় মামলা, আটক 54, অভিযুক্ত কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল মোহনার সংবাদ। এই মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।